ঘটনাটি জমিদার আমলের একজন বৃদ্ধা কবিরাজকে নিয়ে। তিনি ছিলেন দেওয়ান বাড়ির জ্যেষ্ঠ সন্তান। কথিত দেওয়ানরা ছিল অতি উচ্চ মাত্রার স্বার্থপর, ইংরেজদের সাথে সামঞ্জস্য রেখে ইংরেজদের মন জুগিয়ে চলা এবং প্রজাদের রক্ত চোষা জমিদার। নিজেদের জমিতে ইংরেজদের ফসল জোর করে চাষ করিয়ে নেওয়াটা তাদের রেওয়াজে পরিণত হয়েছিল। তারা যেন তাদের জমিদারি টিকিয়ে রাখতে এক মত্ত বিলাসিতায় নিজেদের নিয়োজিত করেছিল। অন্য জমিদারদের জমি জবরদখল, খাজনা আদায়ে সোচ্চার ছিল ওনারা। মূলত জমিদারি টিকিয়ে রাখতে তারা ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিত। তারা এতটাই নৃশংস ছিল যে জিনদের দিয়েও জবরদস্তির মাধ্যমে তাদের স্বার্থ হাসিল করত এবং ব্ল্যাক ম্যাজিকের কাজটি মূলত বৃদ্ধাই করে থাকতেন। তাদের বাড়িটিও অন্য সকল জমিদারদের বাড়ির থেকে আলাদা ছিল। বাড়িটির চারপাশে ঘন জঙ্গল ছিল, পেছনে দিঘি আর তার পারে ধান ক্ষেত। বৃদ্ধাকে সবাই দেওয়ানি বুড়ি বলে সম্বোধন করত, কারণ কবিরাজির হালকা কিছু ভালো কাজের জন্য। মূল ঘটনা, জমিদার বাড়ির 105 বছর বয়সী বৃদ্ধা মারা যান। সময়টা শীতকালের কোনো এক রাত। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ভরা শীতে শিলাবৃষ্টি হচ্ছিল যেন হাজারো শেয়ালের বিয়ে লেগেছে। প্রচন্ড শিলাবৃষ্টির কারণে বুড়িকে কবরস্থ করা সম্ভব হচ্ছিল না। গত 2 দিন যাবৎ, হ্যাঁ, বৃদ্ধা গত 2 দিন হলো গত হয়েছেন, যা গ্রামবাসী যারা উপস্থিত ছিলেন তারা কেউই জানতেন না। এদিকে বৃদ্ধার মৃত্যু, অন্যদিকে শীতকালে অনির্দিষ্টকালের জন্য অকাল বর্ষণ, যা অস্বাভাবিকভাবেই পরিবারের সকলের কাছে গ্রহণযোগ্য হচ্ছিল না এবং সেই কারণে গ্রামে কুৎসা রটনার ভয়েই কাউকে কিছু বলছিলেন না তারা। আর এদিকে রাজ্যের সকল কুকুর ওই বাড়িটিকে ঘিরে ঘেউ ঘেউ করতে শুরু করে দিয়েছিল, যেন বুড়ির লাশটিকে তারা পেলে ছিঁড়ে খুবলে খাবে। আরেকটি বিষয়, অনেক কাক এই রাতের বেলায় এমনভাবে ডাকাডাকি করছিল যেন বৃদ্ধা কতদিন ধরে তাদের ক্ষতি করে আসছে। বাড়ির ভেতর থেকে কেউ লাঠি সোটা নিয়ে বের হলে সব কুকুরগুলো দৌড়ে জঙ্গলের ভিতরে চলে যায় আর কাকগুলো এলোমেলো ভাবে উড়ে চলে যায়। এদিকে ভারী বর্ষণের কারণে বুড়িকে কবরস্থ করা মোটেও সম্ভব হচ্ছিল না। এক পর্যায়ে বাড়ির সকলে বুড়িকে একটি ঘর তৈরি করে তাতে বুড়িকে কবরস্থ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই শীতে বানের পানির কারণে তাও বাধাগ্রস্ত হয়ে উঠছিল। এক সময় এই বৃষ্টি থামলে তারা বৃদ্ধাকে কবরস্থ করার সিদ্ধান্ত নেয়। তাই গ্রামের সকলে যে যার মতন কাজে চলে যায়। এদিকে বৃদ্ধার মৃত্যু 2 দিন হয়ে যাওয়ায় লাশটিতে পচন ধরে, তাই তারা 2 দিনে 2 বার করে লাশটিকে গোসল করাচ্ছিল। আতর, সুগন্ধি, গোলাপ জল, ধূপ ধুনো দিয়ে সতেজ রাখার চেষ্টা করছিল লাশটিকে। ঘটনার 3য় রাত। এই দিনে বৃষ্টি থামার জো না দেখে আত্মীয় স্বজন সবাই মিলে স্বাভাবিক হতে শুরু করে। দিনগুলো যেন অপেক্ষা করছিল শুধু মৃতের শবদেহ কবরস্থ করার জন্য। ঘটনার 3য় দিন রাত, মাঝরাত, লাশটিকে জমিদার বাড়ির বড় বৈঠকখানায় রাখা হয়। আসবাবপত্র সব সরিয়ে বৈঠকখানায় বাড়ির সকল মহিলারা আর বাইরে পুরুষেরা। নারীরা জোরে জোরে কোরআন তেলাওয়াত ও জিকির আজকার করতে থাকে। একসময় সকলে লাশকে পাশে রেখে ঘুমিয়ে পড়ে। বাইরে পুরুষরা কেউ জেগে থাকে অথবা ঘুমিয়ে। বৈঠকখানার মেঝেতে এক কোণে একটি জমিদারি স্ট্যান্ডের ওপরে নিভু নিভু প্রদীপ জ্বলছে। শুধু একজন বৃদ্ধা জেগে আছেন বৈঠকখানায়, আর বাকি মহিলা ও শিশুরা ঘুমিয়ে পড়েছেন। যেহেতু ঘটনাটি 3য় দিনের, তাই সবকিছুই আর 5টা দিনের মতোই স্বাভাবিকভাবে চলছিল। এক পর্যায়ে বৃদ্ধা শুধু তন্দ্রাচ্ছন্ন হয়ে জিকির আজগার করতে থাকেন একটা বড় জমিদার দ্বিহাতল বিশিষ্ট চেয়ারের উপরে বসে। হঠাৎ করে বাড়ির টিনের চালের উপরে ধুম করে আওয়াজ হয়। আশ্চর্যের বিষয়, কারো ঘুম ভাঙেনি। হঠাৎ করে বৃদ্ধা দেখতে পান একটা লম্বা কালো ছায়া বন্ধ জানালার এক পাশ দিয়ে ঘরে প্রবেশ করতে থাকে। মৃদু আলোতে একজন মানুষ দাঁড়িয়ে থাকলে তার ছায়া যেমন দেয়ালে পড়ে, সেই রকম ভাবে ভেসে ভেসে আসে সেই ছায়াটি। বৃদ্ধা এক রকমের প্যারালাইজড হয়ে যান, যেন তার চোখ দুটো শুধু কাজ করছিল। তিনি দেখতে পান সেই ছায়াটি ভেসে ভেসে লাশের পাশে এসে দাঁড়িয়েছে। অসম্ভব কালো ছায়া, চিকন দেহ, 2টো হাত, লম্বা লম্বা চুল, তাও মাথা থেকে পা পর্যন্ত। ছায়াটি তার মাথার একটি চুল ছিঁড়ে বৃদ্ধার শরীরের পরিমাপ নেয় এবং সে সেই কুপিবাতির দিকে ছুঁড়ে মারে। সেই চুলটি পুড়ে ধোঁয়ার তৈরি হয়।
ঘটনাটি এই পর্যন্ত হলে বোধহয় ঘটনাটি আকস্মিক একটি ঘটনায় পরিণত হতো, কিন্তু এরপর যা ঘটে তাতে ঘটনাটি একটি মর্মান্তিক ঘটনায় রূপ নেয়। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের চিন্তার মাঝে যেটা বিরাজ করে না। অবয়বটি এক পর্যায়ে বৈঠকখানায় ঘুমন্ত সকল মহিলা ও শিশুদের শরীরের মাপ নিতে থাকে তার চুল দিয়ে। অতঃপর সেই চুলগুলো মুখ উঁচু করে অল্প অল্প করে চিবিয়ে গিলতে থাকে। এভাবে সকলের পরিমাপ নিয়ে অবয়বটি মৃত বৃদ্ধার লাশটি পাতাল করে নিয়ে দেয়ালে ছায়ার মতন ভেসে ভেসে জানালা এক ফাঁক দিয়ে চলে যায় এবং যাওয়ার সময় টিনের চালে বিকট একটি শব্দ করে চলে যায়। এই পর্যায়ে বৃদ্ধা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সকাল হলে বাড়ির পুরুষরা দেখেন বৈঠকখানার দরজা এখনো তালা বন্ধ। তারা ডাকাডাকি করতে থাকেন অনেকক্ষণ ধরে। প্রায় অনেকক্ষণ পরে বৃদ্ধা দরজা খোলেন, তার সেই চেয়ারটির ওপর দাঁড়িয়ে। তারপর সকলে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর ধরাধরি করে বৃদ্ধাকে নামান। গতরাতের লাশ চুরি যাওয়ার ঘটনাটি বৃদ্ধা সকলকে খুলে বলেন। সবাই হুড়োহুড়ি করে বৈঠকখানা ও বাড়ির চারপাশে লাশটি খুঁজতে থাকেন। এক ধুম চিল্লাচিল্লি হয়ে যায় জমিদার বাড়িতে। বৃষ্টির মধ্যে সকলেই খুঁজতে থাকেন লাশটিকে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। এক পর্যায়ে সকলে একটি বিষয় খেয়াল করেন, তারা সকলে লাশটিকে নিয়ে এত শোরগোল করে খোঁজাখুঁজি করলেও বাড়ির একজন মহিলা বা ছোট সদস্য তাদের সাথে নেই। তারা অবাক হয়ে বিষয়টি দেখতে যান বৈঠকখানায়, আর গিয়ে দেখেন একই বৈঠকখানায় সকলে এখনো ঘুমাচ্ছেন। শত ডাকাডাকি করেও কোনো লাভ হচ্ছে না। এক পর্যায়ে বৃদ্ধা কাল রাতের পুরো ঘটনাটি সকলের কাছে খুলে বলেন। অবিশ্বাস্য এই ঘটনার পরে সবাই গ্রামের একজন মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসেন খুব গোপনে। ইমাম সাহেব এসে সবকিছু আঁচ করতে পারেন আর অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকেন সকলের দিকে। তার বয়ান অনুযায়ী বৈঠকখানার সকল মহিলা ও শিশু মারা গিয়েছেন। এ যেন মরার ওপরে খাড়ার ঘা। এক নির্বাক পুরুষালী কান্নার রোল পড়ে জমিদার বাড়িতে। ইমামের বয়ানে দেওয়ানি বুড়ি ছিলেন একজন কালো জাদুর সাধক। তার জীবদ্দশায় যদি জিনদের আটক করে তাদের দিয়ে নানা রকমের কুকীর্তি করে বেড়াতেন, খাটিয়ে নিতেন তাদেরকে দিয়ে। তার মৃত্যুর পরে সকল জিনেরা একে একে ছাড়া পেয়ে যায়। ক্ষতি করার জন্য তারা কুকুরের রূপে, কাকের বেশে পাগল প্রায় হয়ে যায়। প্রতিশোধের আগুন নেভাতে তারা সেই বৃদ্ধার লাশটি নিতে আসে। যেহেতু সকলে ঘুমিয়েছিলেন তাই তারা আরো বড় ক্ষতি করার সিদ্ধান্ত নেয় এবং বৈঠকখানার সকল ঘুমন্ত ব্যক্তির উপরে আক্রমণ করে। এরপর দেওয়ান বাড়ির জমিদারিতে ভাটা পড়তে থাকে। এক পর্যায়ে তারা নিঃশেষ হয়ে যায়।